আচ্ছা, গুড ইভিনিং স্টুডেন্টস। লাস্ট ডে, তার আগে আমাকে বল, আমাকে শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছিস অভিষেক? শুনতে পাচ্ছিস? খাতা উঠে বস, খাতা নে। ইয়াসিন শোনা যাচ্ছে? ইয়াসিন ইয়াসিন তুই কি শুনতে পাচ্ছিস আমায়? আচ্ছা ঠিক আছে। আজকে আমরা যেটা পড়বো, লাস্ট দিন আমরা, আমি জানি না তোরা ছিলি কিনা, লাস্ট দিন আমরা মেল রিপ্রোডাকশন ইন হিউম্যান পড়ছিলাম। আগের দিন রিপ্রোডাকশন ইন হিউম্যান পড়ছিলাম। আগের দিন আমরা অলমোস্ট মেলটা কমপ্লিট করেছি, এক্সেপ্ট স্পার্মের আল্ট্রাস্ট্রাকচার আর স্পার্মেটোজেনেসিস। তো উই উইল স্টার্ট ফ্রম দ্য স্ট্রাকচার অফ স্পার্ম। ক্লাস 10 এর টপিক একটুখানি খালি বাড়িয়ে দেবো। দিস ইজ আওয়ার স্পার্ম। সবাই জাস্ট খাতাটা নে, সবাই একটু খাতাটা খোল, পেনটা নে, নিয়ে জাস্ট এটা একটু জট ডাউন করে নে, একটা ছোট্ট স্পার্মের ছবি। দিস ইজ দ্য সেল মেমব্রেন। এই যে কালারটা, দিস ইজ অ্যাক্রোজোম, দিস পার্ট ইজ নিউক্লিয়াস। এই যে মিড পিসে এইখানে থাকে সেন্ট্রিওল। মোটামুটি স্পার্মের একটা ছবি আমরা পেয়ে গেছি। স্পার্ম, আমরা যে মেল গ্যামিটস, যেটা আমরা আগের দিন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম করেছি, সেখানে আমরা দুটো ধরনের সেল পেয়েছিলাম। একটা হচ্ছে সার্টোলি সেল, আর একটা, কে বলবি? একটা সার্টোলি সেল, আর একটা সন্দীপ। মেল রিপ্রোডাক্টিভ, হ্যাঁ হ্যাঁ বল আরেকবার। আমরা সার্টোলি সেল পেয়েছিলাম। জার্ম সেল তো ঠিক আছে, স্পার্ম তো অবশ্যই জার্ম সেল। আমি বলছিলাম আর একটা ধরনের সেল খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, একটা হচ্ছে সার্টোলি সেল, আর একটা ইন মেল। অভিষেক ফার্স্ট ক্লাস। অভিষেক, আমার আগের ক্লাসটায় তুই ছিলি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে? ছিলি? তাহলে বল আমাকে, সার্টোলি সেল ছাড়া আরেকটা সেল আমি ঠিক এইরকম জায়গাতেই লিখেছিলাম সেলটা। ছিলি না? আচ্ছা ছিলি তো বল, মনে পড়ছে না? ছিলি না, আচ্ছা। সন্দীপ ছিলি? সন্দীপও ছিলি না, আচ্ছা। আমি আর ওটা রিপিট করছি না, আমি আজকে এটা পড়াই, পরে আমরা একদিন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা করে নেব। সার্টোলি সেল এন্ড লেডিক সেল, এই দুটো সেল এখন জাস্ট লার্ন কর, কারণ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা একটা ক্লাস এক্সট্রা নিয়ে নেব। আজকে আমরা স্পার্মেটোজেনেসিস করে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে ঢুকবো, সেজন্য আমরা এটা করে নিলাম, করে আমরা আবার মেলে ফিরবো পরের দিন। তাহলে এখনকার মতন লার্ন করবো। খাতা নে, খাতা নিয়ে দুটো সেল লেখ। 2 টাইপস অফ সেল, সার্টোলি সেল অ্যান্ড লেডিক সেল। সার্টোলি সেল কি করে? স্পার্মকে নিউট্রিশন দেয়। নিউট্রিশন মানে ফুড। সার্টোলি সেল স্পার্মকে ফুড দেয়, আর লেডিক সেল হচ্ছে টেস্টোস্টেরন সেক্রিট করে। সেই টেস্টোস্টেরন দিয়ে স্পার্মটার ডেভেলপমেন্ট হয় বা স্পার্মটা ফর্ম করে।
এই দুটো খুব ইম্পর্টেন্ট। সার্টোলি সেল প্রোভাইড নিউট্রিশন, লেডিক সেল ইজ ফর টেস্টোস্টেরন। খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা স্পার্মটা যে পেলাম সেখানে কি কি পাবো? একটা যে কোনো কিছুকে কভার করার জন্য একটা সেল মেমব্রেন থাকবে। যেখানেই সেল থাকবে বা গ্যামিট থাকবে তাকে কভার করে দেওয়ার জন্য একটা সবসময় সেল মেমব্রেন থাকবে। এই যে ব্লু কালারের যে জিনিসটা তোরা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে কভারিংটা, এটা হচ্ছে জাস্ট প্রোটেক্টিভ লেয়ার, সেটা হচ্ছে সেল মেমব্রেন। সবাই আমরা সেল মেমব্রেনের ফাংশন জানি। এই যে পিঙ্ক কালারের পার্টটা, দিস ইজ অ্যাক্রোজোম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাক্রোজোমটাই কিন্তু এগের মধ্যে গিয়ে হিট করে, দিস অ্যাক্রোজোম, এবং এগের মেমব্রেনটাকে প্রথমে হচ্ছে সিলেক্ট করে যে এটা এগ, আইডেন্টিফাই করে। ফার্স্ট ফাংশন হচ্ছে আইডেন্টিফাই করা, মানে তুই যদি স্পার্মকে একটা এপিডার্মাল সেলের মধ্যে দিয়ে দিস বা একটা হেয়ার রুটের মধ্যে দিয়ে দিস তাহলে তো কখনো ফিউজ করবে না, ও ঢুকবেই না। কারণ কি করে বুঝতে পারবে যে ওটা এক্সেলি? অ্যাক্রোজোম আইডেন্টিফাই করবে। তাহলে অ্যাক্রোজোমের ফাংশন হচ্ছে আইডেন্টিফিকেশন, এবং অ্যাক্রোজোমের মধ্যে এনজাইম আছে যেটা এগকে আইডেন্টিফাই করবে অ্যাজ ওয়েল অ্যাজ ফিউজ করবে, ফার্টিলাইজ করবে। এগের এই যে মেমব্রেনটাকে এইটাকে ডিজলভ করিয়ে দেবে। কে ডিজলভ করিয়ে দেবে? এই অ্যাক্রোজোমটা ডিজলভ করিয়ে দেবে। দিস ইজ দ্য ফাংশন অফ অ্যাক্রোজোম। তাহলে সেল মেমব্রেন, অ্যাক্রোজোম, তারপরে নিউক্লিয়াস। দিস নিউক্লিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই নিউক্লিয়াসটাই এগ নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করবে। দিস নিউক্লিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্যারেন্টাল নিউক্লিয়াস হুইচ ইজ গোয়িং টু ফার্টিলাইজ দিস এগ। ঠিক আছে, তারপরে হচ্ছে সেন্ট্রিওল। এই যে নেক পোর্শনে একটা স্পার্মকে যদি আমরা পোর্শন ওয়াইজ ভাগ করি, সার্টোলি সেল, লেডিক সেল, আশা করি তোরা সবাই লিখেছিস, খাতা সবাই নে। শুধু ক্লাস শুনলে হয় না, লিখতে হয়। ওটা কোভিডে হতো, এখন কিন্তু আবার আমরা ফুল চলে আসছি ফর্মে, সেই জন্য আবার খাতা পেন্সিল নিয়ে বস। হেড পোর্শন, নেক পোর্শন, টেল। অনেক বইয়ে চারটে ভাগ দিয়েছে, একটাকে মিডল পিস বলেছে, খাতায় লেখ। লাস্ট পার্ট হচ্ছে টেল। লাস্ট ইয়ার আমরা স্পার্ম সম্বন্ধে সেভাবে কিছু পড়িনি, টেনে পড়েছিলাম স্পার্মের স্ট্রাকচারটা খুব ছোট করে। এইবার ইন হিউম্যান রিপ্রোডাকশন আমাদের খুব বড় কোয়েশ্চেন আছে বা বড় চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা বোর্ডের পয়েন্ট অফ ভিউতেও ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নিটের পয়েন্ট অফ ভিউতেও ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটাকে খুব থরোভাবে পড়তে হবে আমাদের, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, বোর্ডেও আসবে, নিটেও আসবে। ফার্স্ট তাহলে কি হচ্ছে, আমরা স্পার্মটাকে চারটে ভাগে, হ্যাঁ 4 নাম্বারটা হচ্ছে টেল, TAIL। ও সরি, চারটে পার্ট। বানু তুই কি শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। তোরও কি এটা ফার্স্ট ক্লাস? হ্যাঁ। আমরা যারা এখানে আছি আনফরচুনেটলি আমরা ফার্স্ট ক্লাসটা মিস করেছি, যেটার মধ্যে আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়িয়েছিলাম। আমরা আজকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের লাস্ট পার্টে আছি, ওখান থেকে আমরা ফিমেলে ঢুকবো, আর মেলের যে পার্টটা বাকি আছে ওটা আমরা নেক্সট দিন করে নেব। সেজন্য আজকে যেখান থেকে পড়াচ্ছি সেখান থেকেই লেখ। প্রথমে স্পার্ম লেখ, স্পার্মের পরে আমি দুটো জিনিস বলেছি, লেডিক সেল অ্যান্ড সার্টোলি সেল। সার্টোলি সেল বলেছি প্রোভাইড নিউট্রিশন, লেডিক সেল বলেছি টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের থ্রুতেই এই স্পার্মটা ফর্ম হয়, মানে তৈরি হয়, এবং এই নিউট্রিশন ফুড কার কাছ থেকে পায়? সার্টোলি সেল থেকে পায়। এইবার কিন্তু আমরা স্পার্মের আল্ট্রাস্ট্রাকচারে আসছি। এটা কিন্তু ইন ক্লাস 12 3 মার্কস কোয়েশ্চেন, 3 মার্কস উইথ ডায়াগ্রাম। আর নিটের তো আসতেই পারে অ্যাক্রোজোমের যে কোনো কিছু।
তো সেই জন্য এই ছবিটা বানা খাতায় বানিয়ে লেখ যে স্পার্মকে 4টে ভাগে ভাগ, মানে স্পার্মের আল্ট্রাস্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ দ্য স্পার্ম ক্যান বি ডিভাইডেড ইনটু 4 পার্টস। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে নেক, মিডল পিস অ্যান্ড টেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে পার্টটা, এইটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, এই পার্টটা মিডল পিস, আর এই যে এক্সিয়াল ফিলামেন্টটা, এটা হচ্ছে অলরেডি ইট ইজ গিভেন দেয়ার টেল। এইটুকুনি সবাই বুঝলি কিনা বল, তারপরে আবার আমি ফাংশনস গুলো বলবো। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। সন্দীপ, সন্দীপ, আচ্ছা অভিষেক, অভিষেক উঠে বস, খাতা নে। আচ্ছা গুড, ঠিক আছে। তাহলে অ্যাক্রোজোমের ফাংশন কি বললাম, যে অ্যাক্রোজোমের ফাংশন লেখ। এবার এই 4টে লেখার পর লেখ দ্য ফাংশন অফ দ্য THE, দ্য ফাংশন FUNCTION, ফাংশন অফ অ্যাক্রোজোম ইজ, ফার্স্ট হচ্ছে টু আইডেন্টিফাই দ্য এগ, আর সেকেন্ড হচ্ছে টু লাইজ অর ডেস্ট্রয় দ্য এগ এনভেলপ। এগের বাইরে যে আউটসাইডে যে মেমব্রেনটা আছে ওটাকে অ্যাক্রোজোম নষ্ট করে দেয়। দিস ইজ দ্য নিউক্লিয়াস, এটা হচ্ছে প্যারেন্টাল নিউক্লিয়াস, এটা এগের সঙ্গে গিয়ে ফিউজ করবে। আচ্ছা এইখানে এই সেন্ট্রিওল পার্টটা সেল ডিভিশনের সময় থেকে এইখানে স্পার্মের সঙ্গে থাকে। এই জায়গাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াগুলো এই যে স্পার্মের এই যে টেলটা দিয়ে যে ভিগোরাস মুভমেন্টটা ঢুকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে ট্রাভেল করে ভ্যাজাইনা থেকে, সেই মুভমেন্টটা করতে কে হেল্প করে? সেই মুভমেন্টটার জন্য, মুভমেন্টটা করতে তো টেলটা হেল্প করে, কিন্তু মুভমেন্টটার জন্য প্রচুর এনার্জি দরকার হয়। সেই এনার্জিটা দেয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। দিস মাইটোকন্ড্রিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এক্সিয়াল ফিলামেন্ট। এক্সিয়াল ফিলামেন্ট হচ্ছে যে কানেক্টিং পোর্শনটা মিডল পিসের সঙ্গে টেলটাকে যেটা ধরে রাখে, দ্যাট পার্টিকুলার পার্ট ইজ এক্সিয়াল ফিলামেন্টস। এবং লাস্ট পার্টটা হচ্ছে টেল, যার থ্রুতেও সুইম অ্যাক্টিভিটি করতে পারে। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ স্পার্ম। এটুকুনি ক্লিয়ার? বানু ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। বুনু, ওকে, বুনু ক্লিয়ার। সন্দীপ ক্লিয়ার? আচ্ছা অভিষেক, আশা করি বুঝেছিস। নেক্সটটাই যাচ্ছি। নেক্সট হচ্ছে প্রসেস অফ স্পার্ম্যাটোজেনেসিস। এই যে আল্ট্রাস্ট্রাকচারটা স্পার্মের দেখালাম, এইটা তৈরি হলো কি করে, যেটা তুই বলছিলি প্রথমে, অভিষেক এটা বলছিল যে জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল, লেখ একটু, জার্মিনাল এপিথেলিয়াম। কি নেই? তুই বলিসনি? আচ্ছা, সামওয়ান, কেউ একটা বললো জার্মিনাল এপিথেলিয়াম কথাটা। এটা সেমনিফেরাস টিবিউল। এই সেমনিফেরাস টিবিউলসের গায়ে জার্মিনাল এপিথেলিয়াম থাকে। এই সেমনিফেরাস টিবিউলসের গায়ে জার্মিনাল এপিথেলিয়াম থাকে। সেই জার্মিনাল এপিথেলিয়াম থেকে কিছু সেল মাইটোসিস পারফর্ম করে। মাইটোসিস,
সেই জার্মিনাল এপিথেলিয়াম থেকে যারা মাইটোসিস পারফর্ম করে 2x সিম্পল মাল্টিপ্লিকেশন ফেজ হলো। এই যে মাল্টিপ্লিকেশন ফেজটা হলো, এই ফেজটা হচ্ছে স্পারম্যাটোগোনিয়াম সিম্পল মাইটোসিস হচ্ছে। যারা সেল ডিভিশন জানিস তারা জানিস যে মাইটোসিসটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, নাম্বারটা বাড়ে। আর মিওসিসটা হচ্ছে রিডাকশন ডিভিশন, যেখানে 46 থেকে মানে 2n থেকে n হয়ে যায়। যদি কেউ না জানিস কোনো অসুবিধা নেই, আমরা সেল ডিভিশন রিভাইজ করব। আমরা এখন ক্লাস 12-এ আছি, 11-এ আমাদের সেল ডিভিশন ছিল। যদি সামওয়ান হ্যাজ মিস দ্যাট সেল ডিভিশন চ্যাপ্টার, কোনো সমস্যা নেই, উই উইল রিভাইজ ইট। আপাততর জন্য মনে রাখ, মাইটোসিসে সিম্পল মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন ফেজ মাইটোসিস। আর মিওসিসে হচ্ছে রিডাকশন ডিভিশন হয়, রিডাকশন মানে 2n to n হয়ে যায়। তো এখানে সিম্পল মাইটোসিস ফর্ম হচ্ছে, আর এইটাকে আমরা স্পারম্যাটোগোনিয়া বলছি। তাহলে জার্মিনাল এপিথেলিয়ামের গা থেকে কিছু সেল মাইটোসিস পারফর্ম করলো, যাকে আমরা স্পারম্যাটোগোনিয়া বললাম। এইটুকুনি সবাই বুঝতে পারলি? স্পারম্যাটোজেনেসিস 5 মার্কস আর 3 মার্কস কোয়েশ্চেন ইন বোর্ড, আর ইয়েতে তো আসবেই, নিচে তো আসবেই। বুঝলি বুনু? হ্যাঁ ম্যাম। অভিষেক সন্দীপ, কি বললাম যে একটা সেল, এখান থেকে একটা সেল এইখানে গেছে, গিয়ে মাল্টিপ্লাই করেছে, করে সিম্পল মাইটোসিস পারফর্ম করেছে, করে স্পারম্যাটোগোনিয়া হয়েছে। ইজ দ্যাট ওকে অভিষেক? ওকে। এইবার দেখ, স্পারম্যাটোগোনিয়াটা গ্রোথে এই সেলটা একটু ছোট ছিল, এই সেলটা একটু বড় হয়েছে, নাথিং এলস, সেই জন্য এটাকে গ্রোথ ফেজ বলছি। এইখানে মিওসিস পারফর্ম হচ্ছে, x2x ছিল xx হয়ে গেছে। এই যে xx হলো, এইটা হচ্ছে স্পারম্যাটোসাইটস তৈরি হলো, স্পারম্যাটোসাইটস। এইটা হচ্ছে হ্যাপ্লয়েড স্পারম্যাটোসাইটস which is হ্যাপ্লয়েড, 2x থেকে x হয়ে গেছে, তার মানে এখানে মিওসিস হয়েছে, মিওসিস। এই ছকটা মানে এই চারটা খাতায় তোল। মিওসিস হচ্ছে, মিওসিস হয়ে এইখানে XX হয়েছে। এইবার নেক্সট স্টেপে এটা সেকেন্ডারি ম্যাচুরেশন ফেজ, এই এক্সটা মিওসিস 2-তে, মিওসিস 1-এ এটা ভেঙে গেছে, এইটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 ইজ নাথিং বাট দ্য মাইটোসিস, এটা আমরা সবাই জানি। যারা এটা মনে নেই যাদের, তাদের জন্য সেল ডিভিশন রিপিট হবে, কোনো চিন্তা নেই, এখন আপাতত লার্ন করে নে। মিওসিস 2-তে সংখ্যাটা বেড়েছে, এইটাকে আমরা বলছি স্পারম্যাটিডস। ছিল গোল গোল, দেখতে হলো লম্বা, আগের ছবিটার মতন দেখতে হলো এই রকম। কি করে হলো? এই যে স্পার্মটা হলো, এই ডিফারেন্সিয়েশনটা কি করে হলো? স্পার্মিওজেনেসিস বলে একটা প্রসেস, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডিফারেন্সিয়েশন, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিসটা দেখতে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে বলে হচ্ছে স্পার্মিওজেনেসিস। তারপরে এই লম্বা এই শেপটা এলো, দিস ইজ কল্ড স্পার্মস। Process of spermatogenesis which is very important. কার অসুবিধা আছে? আগে বল, তুই এটা লিখেছিস তো? তোরা সবাই এই স্টেপটা লিখেছিস? স্ক্রিনশট নিয়েছে, আচ্ছা। সন্দীপ, তুই লিখেছিস না স্ক্রিনশট নিয়েছিস? লেখ। অভিষেক লেখ।
বাহ, ভেরি গুড। হ্যাঁ বুনু বল, এই যে স্ক্রিনশটটা তুই নিলি, খাতায় যে থাকলো না, পরে কিন্তু আর খুঁজে পাবি না। আচ্ছা বল, তুই বল কি প্রশ্ন করছিলি? আপনি বললেন ওই সাইজটা চেঞ্জ হচ্ছে, ওটা কিভাবে হচ্ছে আরেকবার বলে দিন। সাইজটা চেঞ্জ হচ্ছে? কোন সাইজটা? এই সাইজটা? না, শেষে লম্বা লম্বা কেমন করে হলো? লম্বা লম্বা যে প্রসেসটাই হলো, সেই প্রসেসটার নাম হচ্ছে স্পার্মিওজেনেসিস, যেখানে শুধু ডিফারেন্সিয়েশন হয়। ডিফারেন্সিয়েশন প্রসেসটা কি বাবা? ডিফারেন্সিয়েশন হচ্ছে যখন গোল জিনিস থাকে তার মধ্যে যে চেঞ্জেস আসে, বা কোনো লম্বা জিনিস থাকে তার মধ্যে যে চেঞ্জেস আসে, সেই প্রসেসটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। এই দুটো স্টেপের মধ্যে বেসিক্যালি কিন্তু কোনো চেঞ্জ নেই, জিনিসটা কিন্তু একই। এক্স মানে এন নাম্বার অফ ক্রোমোজোম 23 গোল ছিল, এই গোলটা এই রকম হয়ে গেল। যে প্রসেসটাই হলো সেইটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে স্পার্ম। তাহলে এই যে স্পার্মাটিডস যেটা গোল ছিল, এই যে গোল গোল স্পার্মাটিডস যার মধ্যে 23 ক্রোমোজোম ছিল, সেই জিনিসটা স্পার্মাটিড ছিল, আর এই জিনিসটা স্পার্ম। এর মধ্যে শুধু একটাই ইভেন্ট হয়েছে, সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস, জাস্ট ডিফারেন্সিয়েশন। মানে এইখান থেকে জিনিসটা দেখতে অন্যরকম হয়ে গেছে, মোর প্রিসাইসলি জিনিসটা দেখতে এই রকম হয়ে গেছে। কোথা থেকে? গোল থেকে। এই যে প্রসেসের থ্রুতে হলো তারই নাম হচ্ছে স্পার্মিওজেনেসিস। প্রসেসটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে এই যে আমাদের 3 বা 5 মার্কসের কোয়েশ্চেন এলো বোর্ডে, টোটাল দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস ইজ দ্য প্রসেস অফ মেকিং স্পার্ম, আর স্পার্মিওজেনেসিস হচ্ছে প্রসেস অফ মেকিং স্পার্মাটিডস টু স্পার্ম। যখন এই দুটো থাকবে তখন হবে স্পার্মিওজেনেসিস, আর যখন টোটাল ইভেন্টটা হবে তখন হবে স্পার্ম্যাটোজেনেসিস। কার অসুবিধা আছে? ঝটপট। সুজাতা, সুজাতা আজকে ফার্স্ট ক্লাস? হ্যাঁ ম্যাম। আচ্ছা সুজাতা, আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা প্রথম থেকে শুরু করেছিলাম, করার পর খানিকটা করে আমরা আজকে স্পার্মের স্ট্রাকচারটা পড়েছি, আর তারপরে হচ্ছে স্পার্ম্যাটোজেনেসিস, প্রসেস অফ ফর্মেশন অফ স্পার্ম পড়ছি। তুই এই দুটো আগে কর, তারপরে আমরা যারা আজকে নতুন আছি তাদের জন্য আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা উই উইল রিপিট ইন নেক্সট ক্লাস। ম্যাম বলছিলাম এই লম্বাগুলোর ভিতরে এক্স আছে কি? হ্যাঁ, 2n থেকে x হয়ে গেছে, মানে 2x দিয়ে শুরু করা হয়েছে, ইনস্টেড অফ 2n 2x লিখেছে, মানে ডাইপ্লয়েড ছিল। গল্পটা হচ্ছে ডাইপ্লয়েড ছিল, তুই এখানে হ্যাপ্লয়েড করলি। n দিয়ে লিখে আমরা x দিয়ে লিখেছি, এই হচ্ছে গল্প। n দিয়ে লিখলে এটা কেমন একটা লাগে দেখবি, বইতেও x দিয়েই করা আছে, বাট এটা n নাম্বার, n নাম্বার 2n to n। তাহলে কোথায় মাইটোসিস হচ্ছে, কোথায় মিওসিস 1 হলো, কোথায় মিওসিস 2 হলো, এন্ড দ্য লাস্ট প্রসেস যেটা 1 নম্বর অথবা 2 নম্বরে স্কুলের পরীক্ষায় আসে, হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস? মেকিং অফ স্পার্ম ফ্রম স্পার্ম্যাটিডস ইজ স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, যাব নেক্সটে ফিমেলে। অভিষেক, অভিষেক, সন্দীপ, বলছি এই জায়গাটা পরিষ্কার হয়েছে, নেক্সটটায় যাব। সুজাতা, এটা কপি করেছিস প্রসেসটা, প্রসেস অফ স্পার্ম্যাটোজেনেসিস? স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ওরে সবাই স্ক্রিনশট নিচ্ছে, কেউ আর লিখছে না, শুধু আমিই লিখছি। আচ্ছা রাখি, রাখি ফার্স্ট ক্লাস তোর আমার সাথে?
ঠিক আছে, একটা সমস্যা হলো যে আমরা এই ক্লাসটা শুরু করেছিলাম, তো আমরা মেল রিপ্রোডাক্টিভ পার্টের ফার্স্ট পার্টটা পড়ে ফেলেছি। আজকে আমরা স্পার্মটা, আল্ট্রাস্ট্রাকচার অফ স্পার্ম পড়েছি, আর হচ্ছে ফর্মেশন অফ স্পার্মেটোজেনেসিসটা পড়েছি। এইটা তুই একটু কপি করে নে, তারপরে আমরা ফার্স্ট পার্টটা আবার রিপিট করব, দ্যাট ইজ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইন আওয়ার নেক্সট ক্লাস। ঠিক আছে। স্পার্মেটোজেনেসিসে কারো সমস্যা নেই, ফিমেলে চলে যাচ্ছি। যখন আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ, এবার যারা নতুন এলি তাদের আর পুরোনোটার সঙ্গে কন্টিনিউশনের দরকার নেই, নতুন পার্ট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। স্ক্রিনশট নিস না, কারণ খাতায় না থাকলে পরে আর পাবি না। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়া হচ্ছে ইন বোর্ড পয়েন্ট অফ ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ নিট পয়েন্ট অফ ভিউ। নিটে করতে গেলে বাবা, ডাক্তার হতে গেলে একটু লেবার দিতে হবে, নইলে তো সবাই ডাক্তার হয়ে যেতে পারে। তো একটু পড়াশুনোটা করতে হবে, একটু লেবার দিতে হবে, শর্টকাটগুলো কম করে দিতে হবে। এতদিন স্ক্রিনশটে চলছিল, এতদিন না লিখে চলছিল ফর কোভিড, এখন একটু পড়াশোনাটা করা দরকার। হ্যাঁ, কি বললি? আচ্ছা, এইবার আমরা যখন ফিমেল পার্টটা আউটসাইড থেকে দেখি, আউটসাইড ইনওয়ার্ড যখন দেখি, তখন আমরা ফার্স্ট কি দেখি, এইখানে একটা মন্স পিউবিস দেখি, যেটা আউটসাইড প্রেজেন্ট রয়েছে ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দ্যাট ইজ দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেটা হচ্ছে মন্স পিউবিস। মন্স পিউবিসের পরে যে পার্টিকুলার বড় লিপ লাইক স্ট্রাকচারটা, লিপ লাইক মাসকুলার অর্গ্যানটা থাকে, সেটা হচ্ছে লেবিয়া মেজোরা। মেজোরা মানে হচ্ছে বড়, লিপের যে বড় পোর্শনটা, লিপ লাইক মাসকুলার অর্গ্যান, দ্যাট ইজ লেবিয়া মেজোরা। ঠিক আছে, লিপের পরে একটা লিপের ছোট থাকে, ছোট পার্ট, দ্যাট ইজ লিপ, সেটা হচ্ছে লেবিয়া মাইনোরা। ব্যাপারটা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে। নেক্সট হচ্ছে ভেজাইনা, একটা পার্টিকুলার মেমব্রেন, পাতলা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, দ্যাট ইজ কল হাইমেন। এই হাইমেনটা অনেক সময় যে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজে, ধর আমরা সুইমিং করছি বা আমরা সাইক্লিং করছি, সেই সময় এই হাইমেনটা ড্যামেজ হতে পারে। এটা একদম পাতলা একটা মেমব্রেন, এবং এই ভেজাইনাটা ওপেন হয়ে যায়। দিস পার্টিকুলার টার্ম ইজ হাইমেন, HYMEN। লেবিয়া মেজোরা এবং মাইনোরার মাঝখানে একটা ছোট্ট পার্ট থাকে, এইটা হচ্ছে এভলিউশনকে আমাদের ডিটেক্ট করে। এই ক্লিটোরিস, এটা হচ্ছে আগে একই বডিতে ফিমেল আর মেল দুটো পার্টই ছিল। আফটার এভলিউশন চেঞ্জ হতে হতে মানুষ দুটো সেক্সে ভাগ হয়ে গেছে, একটা ফিমেল একটা মেল। এই ক্লিটোরিসটাকে ধরা হয় যে এটা হচ্ছে মেলের পেনিস পার্ট, যেটা ডিজেনারেট হতে হতে এখনো ফিমেল বডিতে রয়ে গেছে। নেক্সট হচ্ছে ইউরিথ্রাল ওপেনিং, যেখান দিয়ে ইউরিনটা বেরোয়। নেক্সট হচ্ছে এই পার্টটা হচ্ছে ওপেনিং অফ ভেজাইনা। ভেজাইনার পরের পার্টে একটা ছোট্ট পার্ট থাকে, সেটা হচ্ছে পেরিনিয়াম। এবং এই যে ভেজাইনা আর এটার যে ডিফারেন্সটা, এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে পেরিনিয়াম। এবং লাস্ট হচ্ছে অ্যানাস। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের স্কুল লেভেলে আসে, এটাকে পয়েন্টিং করতে দেয়। সুতরাং এই পার্টটার পয়েন্টিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যে পেরিনিয়ামের লোকেশন বললে নিটের কোয়েশ্চেন, ভেজাইনা আর অ্যানাসের মধ্যে যে গ্যাপটা, দ্যাট ইজ পেরিনিয়াম। সবার কাছে এটা ক্লিয়ার?
রাখি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। সুজাতা, হ্যাঁ ম্যাম। অভিষেক, সন্দীপ, লাস্টে কেউ একটা আমাদের সঙ্গে, সুশান্ত, সুশান্ত ফার্স্ট ক্লাস, সুশান্ত। আজকে কি সবারই নেটওয়ার্কের সমস্যা? বাইরে থেকে দেখার পর যখন আমরা ইনসাইড, আগে কি বললাম, ওটা হচ্ছে বাইরের স্ট্রাকচারটা আমরা দেখেছি। এবার যখন আমরা ইনসাইড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভেতরে ঢুকছি তখন আমরা কি কি দেখতে পাচ্ছি। একটু ড্র কর, মোটামুটি করে একটু ড্র করে রাখ, স্ক্রিনশট না ভুলে যাবি। দিস পার্ট, আমি কিন্তু এই পার্টের ওপর টেস্ট নেব, সেজন্য সবাই এই পার্টটা ভালো করে করবি। এই পার্টটা যদি ভালো করে না বুঝিস তাহলে যখন আমরা এমব্রায়োলজি পড়াবো, মানে হিউম্যান এমব্রায়ো কি করে তৈরি হয় ভেতরে, কোন স্টেজ থেকে কোথায় নামে, কিভাবে রেডি হয়, সেটা আমরা কিচ্ছু বুঝতে পারবো না। ইনফ্যাক্ট এগটা কিভাবে রিলিজ হচ্ছে এবং স্পার্মটা কোথায় গিয়ে হিট করছে সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো না। সো দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা আমাকে বলতো, এই পার্টের মধ্যে সব নামগুলো দেওয়া আছে, আমি পয়েন্টিংও করে দিয়েছি, কোন পার্টে হিউম্যান এমব্রায়োটা বড় হয়, মানে ডেভেলপমেন্ট অফ হিউম্যান এমব্রায়ো কোন পার্টটায় হয় এই পার্টগুলোর মধ্যে? ইউটেরাসে হয়। ভেরি গুড, ভেরি গুড। আর ফার্টিলাইজেশনটা কোন পার্টে হয়? দাঁড়া, রাখি বলবে। রাখি, ফার্টিলাইজেশনটা কোন পার্টে হয়? সুজাতা? ম্যাম ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউব একটা পার্টিকুলার জায়গায় হয়, সেটা কি বলতে পারবি? ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব ইজ এনাফ, আমরা পরে ওই জায়গাটায় যাব। আর এগটা কোথা থেকে? হ্যাঁ 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 বল। অ্যাম্পুলা ইসথমাস জাংশন, রাইট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এইবার আমি একটু ঝট করে বলে দিই, তারপর আমরা আসল অ্যাম্পুলা ইসথমাস জাংশনটা শিখব। এটা যদি বাইরে থেকে হয় তাহলে এইভাবে আমরা পরপর এগোচ্ছি। ফার্স্ট যে ওপেনিংটা, যেখানে ইজেকুলেশনটা হয়, মানে স্পার্মগুলো এসে পড়ে, সেই পার্টটা হচ্ছে ভেজাইনা। ভেজাইনার পরে একটা পার্ট আছে, সেটা হচ্ছে সার্ভিক্স। ভেজাইনার পরের পার্টটা হচ্ছে সার্ভিক্স। এই জায়গাটা হচ্ছে সার্ভিক্যাল ক্যানাল। ইউটিলিটিটা কি? যখন বাচ্চাটা এখানে কমপ্লিট ডেভেলপ হয়ে যায়, এই সার্ভিক্যাল ক্যানাল দিয়ে নিচে নেমে আসে। দ্যাটস ওয়াই সার্ভিক্যাল ক্যানালটা খুব বেশি ইম্পর্টেন্ট। দিস সার্ভিক্যাল ক্যানাল, অক্সিটোসিন বলে আমরা একটা প্রেগনেন্সি হরমোনের কথা লাস্ট ইয়ার পড়েছিলাম। যদি আমরা এন্ডোক্রাইনোলজিটা মানে হরমোনটা মনে করতে পারি, অক্সিটোসিন একটা প্রেগনেন্সি হরমোন, যেটা জন্যে এই ক্যানালটা চওড়া হয়ে যায়, যার জন্য বাচ্চাটা এখান দিয়ে নেমে আসতে পারে। বাচ্চাটা যে মাদার উম্ব থেকে বাইরে এলো, সেই প্রসেসটাকে কি বলে? হিউম্যান এমব্রায়ো মাদার উম্ব থেকে যে বাইরে আসে, প্রসেসটাকে কি বলে? সন্দীপ কি বলে? বুনু? পার্চুরেশন। হিউম্যান এমব্রায়োটা এইখান থেকে নিচের দিকে নেমে যে ভেজাইনা দিয়ে বেরোয়, দিস প্রসেস ইজ কল্ড পার্চুরেশন। সার্ভিক্যাল ক্যানালটা অক্সিটোসিনের জন্য লম্বায় বেড়ে যায়। দিস ইজ দ্য মেন ফাংশন অফ দ্য সার্ভিক্স। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দিস ইজ ওভারি। ওভারির মধ্যে অল্টারনেট ওভারিতে মাসে একটা করে এগ ডেভেলপ হয়। অল্টারনেট কি বললাম? অল্টারনেট ওভারিতে, এ মাসে এখানে হলে পরের মাসে এখানে।
অল্টারনেট ওভারিতে অল্টারনেট মান্থে একটা করে একদম স্পার্ম কিন্তু মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স ডেভেলপ করছে, কিন্তু ফিমেলের ওভারিতে এগ একটাই ডেভেলপ করে অল্টারনেটিং মান্থে অল্টারনেটিং ওভারি থেকে। দিস ইজ ফ্যালোপিয়ান টিউব, এটা আমরা সবাই জানি। এইভাবে ওভারিটা এইখান থেকে ঝুলে আছে, এই যে সরি ওভারিয়ান লিগামেন্টটা নিচে এই জায়গাটা হচ্ছে, দিস ইজ ওভারিয়ান লিগামেন্ট। এই যে ওভারিটা এইখান থেকে এই লিগামেন্টের থ্রুতে এটা আটকে আছে, দিস ইজ ওভারিয়ান লিগামেন্ট। এইখানে ফিমব্রি, এর ভেতরে এই যে আমি এগ ডেভেলপ করেছি, একটা এগ যখন বড় হবে তখন এই ওভারি থেকে রিলিজ হবে, আর এই ফিমব্রেগুলো ওটাকে ধরে নেবে। তাহলে ক্যাচিং অ্যাক্টিভিটি অফ ওভাম ইজ ডান বাই দিস ফিমব্রে। আর দিস পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ইউটেরাস, যার মধ্যে হিউম্যান এমব্রায়োটা আস্তে আস্তে বাড়বে। এবং মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা আমরা পরে পড়বো, যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে যার উপরে সব থেকে এফেক্ট করে সেটা হচ্ছে দিস ইউটেরাস। এইটুকুনি সবার কাছে ক্লিয়ার? অভিষেক, তুই মাঝখানে লেফট হয়ে গেছিলি, এই জায়গাটা বুঝতে পেরেছিস? কোনো জায়গা কি মিস করেছিস? আবার লেফট হয়ে গেছে, নেটওয়ার্ক। বুনু, রাখি, সুজাতা, কারুর কোনো সমস্যা আছে? বুঝেছিস? মনে রাখবি দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। সার্ভিক্যাল ক্যানাল দিয়ে পাচুরেশন হয়, সেকেন্ডটা হচ্ছে অল্টারনেটিং মান্থে অল্টারনেটিং ওভারির মধ্যে এগ ডেভেলপ করে, আর হচ্ছে লাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিমব্রিতে হচ্ছে ক্যাচিং অ্যাক্টিভিটি দেখা যায়। এইবার এই পার্টটাকে আমরা কিন্তু পরপর বাড়াচ্ছি, এবার এই পার্টটাকে আমরা বড় করে দেখব। এই যে এইবার আরো ভেতরে ঢুকে গেছি, যেখানে আমরা ওভারি মানে ইউটেরাস এবং শুধু ফ্যালোপিয়ান টিউব ওভারিটাকে নিয়ে আরো বড় করে এনলার্জ করে ইমেজটা দেখাচ্ছি, যেখানে তিনটে পার্ট অফ ইউটেরাস আমরা করব। একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, খাতায় নোট ডাউন কর, তিনটে পার্ট অফ ইউটেরাস, 3 parts of uterus or 3 lining of uterus। খাতা খোল, খাতায় লেখ 3 লাইনিং। হ্যাঁ হ্যাঁ, আবার স্ক্রিনশট দিয়েছিস? কি বলছিস? না, লিখছি। লেখ, গুড। 3 parts, THREE, 3 parts of uterus। ইউটেরাস স্পেলিংটা আছে এখানেই, আচ্ছা আমি বলে দিচ্ছি, UTERUS। 3 lining of uterus। বলবো? হ্যাঁ ম্যাম। এপিমেট্রিয়াম, EPI, মেট্রিয়াম স্পেলিংটা এখানেই আছে। এপি মানে হচ্ছে আউটসাইড, এপিমেট্রিয়াম এই জায়গাটা হবে। ওহো, সার্ভিক্সটা আবার কেটে গেল। এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম যেখানে মাসলসটা রয়েছে, MYO মেট্রিয়াম, METRIUM মেট্রিয়াম।
এপিটাকে অনেক জায়গায় পেরিও লেখা আছে, দুটো ইকুয়াল। আর লাস্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াম। দিস এন্ডোমেট্রিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রিয়াম কভারিংটাই প্রতি মাসে চেঞ্জ হয় আর মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়। সো দিস এন্ডোমেট্রিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনার লাইনিং, লেখ INNER, ইনার লাইনিং LINING, ইনার লাইনিং অফ ইউটেরাস ইজ এন্ডোমেট্রিয়াম। তাহলে ইউট্রাসের একটা বাইরের কভারিং এপি বা পেরিমেট্রিয়াম, মাঝখানে হচ্ছে মাসেলের কভারিং মায়োমেট্রিয়াম, আর লাস্ট হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেক মাসে মাসে ড্যামেজ হয় যদি ফার্টিলাইজেশন না হয়, যার জন্য মেনস্ট্রুয়াল সাইকেল হয়, দ্যাট ইজ এন্ডোমেট্রিয়াম। এইটুকুনি খুব ইম্পর্টেন্ট। সবার লেখা হয়েছে? সুজাতা লিখেছিস? 3 লাইন। রাখি, বুনু, সন্দীপ, ঠিক আছে। এবার হচ্ছে দেখ ওভারিটা এখানে আরো এনলার্জ করে আমরা দেখিয়েছি। ওভারির মধ্যে দুটো পার্ট আছে, একটা ওভারিয়ান মেডালা মানে ভেতরে, এনিথিং কর্টেক্স অ্যান্ড মেডালা মানে মনে রাখবি এটা কিডনির মধ্যেও আসবো, তোরা গতবার পড়েছিস, সরি কিডনি আমরা রিভাইজ করাবো, চিন্তা নেই। তখনও আমরা দেখবো যে কিডনিতে একটা কর্টেক্স হচ্ছে, একটা মেডালা হচ্ছে, ব্রেনেরও আছে। তাই যে কোনো জিনিসের কর্টেক্স মানে হচ্ছে ওভারিয়ান কর্টেক্স, এনি কর্টেক্স মানে হচ্ছে আউটার সাইড। এটা ছোট করে খাতার মধ্যে লিখে রাখ, কর্টেক্স মানে হচ্ছে আউটার সাইড, আর মেডালা এটা কোনোদিন গোলাবি না, কারণ এত কিছু পড়তে হবে ফর নিট অর ফর 12 যে আমাদের গুলিয়ে যেতেই পারে। কর্টেক্স মানে আউটসাইড আর মেডালা মানে হচ্ছে ইনসাইড। তাহলে ওভারিটা যখন আমরা বাড়াচ্ছি তখন আমরা দেখছি ওভারিয়ান মেডালা হচ্ছে ইনসাইডটাকে শো করছে আর ওভারিয়ান কর্টেক্সটা হচ্ছে আউটসাইডটাকে শো করছে। ইনফান্ডিবুলাম হচ্ছে এই পার্টটা হচ্ছে ইনফান্ডিবুলাম। আর ইসথেমাস অ্যাম্পুলা জাংশন, this part is ampulla, this part is isthmus। এই জাংশনটা খুব ইম্পর্টেন্ট। এই জাংশনে এক থাকলে তবে, আর যদি স্পার্ম এখানেই করে মানে স্পার্ম এখানে হিট করে, তাহলেই একমাত্র এই অ্যাম্পুলা ইসথেমাস জাংশনে একমাত্র ফার্টিলাইজ হবে। আদারওয়াইজ অন্য ফ্যালোপিয়ান টিউবুলের কোথাও থাকলে, এই যে টিউবটা এখান থেকে শুরু করে এখান থেকে এরমভাবে নামছে, এগটা এত কিছু নামছে, কোথাও কিন্তু ফার্টিলাইজ হবে না। শুধু কোথায় হবে না, অ্যাম্পুলা আর ইসথেমাসের মাঝখানে, অ্যাম্পুলা আর ইসথেমাসের মাঝখানে ঠিক এই পার্টটায় যদি এগ থাকে, স্পার্ম যদি এখান থেকে ট্রাভেল করে উঠে এই পার্টে এগটাকে হিট করতে পারে, তাহলেই ফার্টিলাইজেশন হবে। এবার ম্যাম যদি ফার্টিলাইজেশন না হয়, এগটা এইখান দিয়ে ট্রাভেল করে বেরিয়ে যাবে। যখন এগ আমাদের বডি থেকে বেরিয়ে যায় আমরা জানতেও পারি না, এত ছোট একটা স্ট্রাকচার। পরে ঠিক এগ রিলিজ হওয়ার অলমোস্ট 14 ডেজ বাদে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়। মানে এই যে এন্ডোমেট্রিয়াম কভারিংটা, এই যে ইনার সাইডে রেড কালারে দেখানো হচ্ছে, এই কভারিংটা ড্যামেজ হয়ে যায় এবং মেনস্ট্রুয়াল সাইকেল আমাদের আছে এবং ব্লাড উইথ টিস্যুস এখান থেকে বেরিয়ে আসে। দিস ইজ মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, এবার হলো অ্যাম্পুলা ইসথেমাস জাংশন করলাম। এই পার্টটাকে বলে হচ্ছে ফান্ডাস পার্ট। প্রত্যেকটা পার্ট ফ্যালোপিয়ান টিউবুলের প্রত্যেকটা পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, আমরা যখন দেখব যে ট্রাভেলিং অফ এগ যখন দেখাবো তখন আমরা দেখব ফার্টিলাইজড অবস্থায় এই সমস্ত পার্ট দিয়ে এগ নেমে এই এন্ডোমেট্রিয়ামের গায়ে স্টিক করে, ফার্টিলাইজড এগটা আর জাইগোটটা। তো সেই জন্য এই পার্টটাকে যে ফান্ডাস বলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিমব্রির কথা আমরা আগেই বলেছি।
ফিমব্রি হচ্ছে ক্যাচিং এফেক্ট দেখায়। এইটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্টটা কেন বেশি খুব ইম্পর্টেন্ট, ওভারিটা কিন্তু ফ্যালোপিয়ান টিউব দেখতেই পাচ্ছিস, ওভারিটা কিন্তু ফ্যালোপিয়ান টিউব এইভাবে ঝুলে আছে, জাস্ট ঝুলে আছে। এই ওভারিটাকে ঝুলিয়ে রেখেছে কে? লিগামেন্ট। লিগামেন্ট ওভারিটাকে ঝুলিয়ে রেখেছে। তো এই জন্য এই লিগামেন্টটা যেহেতু ধরে আছে, নইলে কিন্তু পড়ে যেত এখান থেকে। তো এই লিগামেন্টটা অনেক সময় লুজ হয়ে গেলে ওভারিটা মানে একটু শেপটা চেঞ্জ হয়ে যায়, বয়স হলে এটা হয়। তো ওভারিটা তখন নিচের দিকে নেমে আসতে থাকে। তো যাই হোক, লিগামেন্টটা সেই জন্য ওভারিটাকে ধরে আছে। ফিমব্রির পার্টটা আমরা পড়ছি। এই জায়গাটা হচ্ছে মেসোভিয়াম পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান মানে ফ্যালোপিয়ান টিউব, এই জায়গাটা। আচ্ছা, মেসোমেট্রিয়াম হলো রাউন্ড লিগামেন্ট অফ ইউট্রাস। এই জায়গায় আবার ইউট্রাসকে যে স্ট্রং টাইট করে, ইউট্রাস হচ্ছে একটা ব্যাগ, যে ব্যাগটা বাচ্চাটাকে ক্যারি করবে এবং এনলার্জ হবে, সেই জন্য এইখানেই এনলার্জ করা যাবে বলে এটাকে এখানে একটা লিগামেন্ট রয়েছে, যেটাকে আমরা বলি মানে ইউট্রাসের যে লিগামেন্ট। আর এই জায়গাটা হচ্ছে ইউরোস্যাক্রাল লিগামেন্ট। এইটা হচ্ছে আস্তে আস্তে স্ট্রেচ আউট হবে বলে বাচ্চাটা নিচের দিকে ভেজাইনা দিয়ে বেরিয়ে আসবে। তো লিগামেন্ট মানেই মনে রাখবি মাসকুলার অ্যাক্টিভিটি শো করবে, কখনো কখনো এনলার্জ হবে, কখনো কখনো বসে মানে কন্ট্র্যাক্ট করবে। তো দিস আর দ্য থিং। বাকি যেগুলো আমরা পার্ট রয়েছে, তাহলে আমরা খুব বড় করে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখলাম। এইটুকুনি কারোর কোনো সমস্যা আছে? সুজাতার কোনো সমস্যা নেই? মেঘা, মেঘা বোধহয় আগের দিন ক্লাসে ছিল। মেঘা, আগের দিন ক্লাসে ছিলি? মেঘা, বুনু, হ্যাঁ ম্যাম। বুঝেছিস এটা কি বলতে চাইলাম? হ্যাঁ। কারোর কোনো অসুবিধা হয় না বলে পরীক্ষার সময় ভুল হয়ে যায়। সন্দীপ, ঠিক আছে, এটুকুনি বুঝে গেছিস? ম্যাম বলছি অ্যাম্পুলার ইসমাতে জাংশনটা ওখানে কেন ফেটে যাচ্ছে হচ্ছে? কারণ ওই সময় হচ্ছে হ্যাঁ বল। পার্টিকুলার এই জায়গাতে এগের অ্যাক্টিভিটিটা একটা রিলিজ হওয়ার পর একটা অ্যাক্টিভ থাকে সব থেকে বেশি, এবং স্পার্মটা এত দূর ট্রাভেল করে, যে হেলদি স্পার্মটা পাবে, কারণ এত দূর স্পার্মটাকে ট্রাভেল করতে হবে। যদি আনহেলদি স্পার্ম হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যেতে পারে এবং অ্যাবর্শন হয়ে যাবে। সুতরাং স্পার্মটা বডি টেস্ট করে নেয় যে এতটা মুভমেন্ট দেখিয়ে এই পার্টিকুলার জাংশনে গিয়ে স্পার্মটা ফার্টিলাইজ করতে পারছে কিনা। জলদি হেলদি না হয়, প্রপার ডেভেলপমেন্ট না হয়, তাহলে এত দূর অবধি ও ট্রাভেলই করতে পারবে না। সেই জন্য পার্টিকুলার এই জাংশনটায়, হ্যাঁ অবশ্যই এখানে নয়, এখানে নয়, কোথাও নয়, এই জাংশনটাতেই হয়। কারণ এগও এতটা ট্রাভেল করার পর এইখানে পৌঁছবে, তারপরে ফার্টিলাইজেশনটা হবে। রাখি, বুঝতে পারলি? আল্ট্রা স্ট্রাকচারটা ইউট্রাসের as well as ovary as well as fallopian tube, all ligaments। কারোর কোনো সমস্যা আছে? এন্ডোমেট্রিয়ামের লোকেশন খুব ইম্পর্টেন্ট, কারণ এন্ডোমেট্রিয়ামটা শেডিং হবে, মেনস্ট্রুয়াল সাইকেল হবে। এবার আমাকে একটা কথা বল, কোন হরমোনের জন্য ওভারিতে এগগুলো বাড়ে, ডেভেলপ করে? বাড়ে মানে ডেভেলপ করে। কেউ তো একটা বল, হরমোন কি তোরা কেউ না পড়ে কি 12-এ চলে এলি নাকি? মনে কর প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন তো ওভারি থেকে সেক্রিশনের ব্যাপার আছে, তা আমি জিজ্ঞেস এলএইচ একটা এলাম, অনেকগুলো হরমোন এখন পাবো। দেখ প্রোজেস্টেরন ফাংশনটা বলবো। একটা জিনিস মনে রাখবি, নিটে কিন্তু এইখান থেকে আর হরমোন মিলিয়ে কোয়েশ্চেন আসবে। সো হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট। এলএইচ এসছে, প্রোজেস্টেরন এসছে, আর একটু বল, আর একটু হরমোন মনে কর, আর একটা ফিমেল হরমোন খুব ইম্পর্টেন্ট, আর একটা হ্যাঁ ইস্ট্রোজেন। ভেরি গুড, ভেরি গুড।
ইস্ট্রোজেন, আর একটা দ্য লাস্ট ওয়ান রিল্যাক্সিন। হ্যাঁ, রিল্যাক্সিন সবসময় থাকে না, যাই হোক, তবুও রিল্যাক্সিন ইজ এ গুড ওয়ান, নইলে খুব মুশকিল হতো। রিল্যাক্সিনে আফটার প্যাচুরেশন ওভারিয়ান এই কন্ট্রাকশনটা রিল্যাক্স করে, গুড রিল্যাক্সিন। আর ম্যাম এফএসএইচ। হ্যাঁ, আমি এটাই চাইছিলাম এক্স্যাক্টলি। এফএসএইচ ছাড়া এগুলো কিচ্ছু হতো না, কাজেই এটা 5 না হয় স্টার দিয়ে বেসিক্যালি ফলিকল স্টিমুলেটিং হরমোনটাই আমি চাইছিলাম। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দিস ইজ দ্য মেন হরমোন যেটা স্পার্ম ডেভেলপমেন্টেও টেস্টোস্টেরনের হচ্ছে, কিন্তু টেস্টোস্টেরন সেক্রেট করতে কে হেল্প করছে? টেস্টোস্টেরন সেক্রেট করতে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটাই হেল্প করছে। সেম অ্যাজ এইখানে এই যে এত হরমোনের কথা তোরা বলছিস, বেসিক্যালি এই ফলিকেলটাকে ডেভেলপ করতে কে হেল্প করছে? দিস ইজ দ্য এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তবেই এত এগ, তবেই এখানে যাওয়া, তবেই অ্যাম্পুলা ইসথেমাস জাংশনে ফার্টিলাইজেশন, তবেই ইউট্রাসে এমব্রায়ো, নইলে এগের ট্রাভেলিং, নইলে মেনস্ট্রুয়াল সাইকেল, সমস্ত কিছু ডিপেন্ড করছে এই এফএসএইচ এর উপর। গুড, আমাকে এবার বলতে এফএসএইচ কোত্থেকে সেক্রিট করে? ঠিক। আর এফএসএইচ কে সেক্রেট করতে কে হেল্প করে? পিটুইটারিকে কে সিগন্যাল পাঠায় যে এফএসএইচ সেক্রেট করো? পিটুইটারির একটা, হ্যাঁ বলেছিস ঠিক, হাইপোথ্যালামাস। প্রথমে কি হয়েছিল বলতো? প্রথমে না আমরা হাইপোথ্যালামাসের এই এন্ডোক্রাইন অ্যাক্টিভিটিটা জানতামই না, যার জন্য আমরা পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলেছিলাম। কিন্তু পরে এটা আমরা হরমোনে পড়বো যে পরে না হাইপোথ্যালামাস পরে বোঝা যায় যে হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি বিগ বস। হাইপোথ্যালামাস পিটুইটারিকে বলবে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এইটা হাইপোথ্যালামাস থেকে যাবে। নোট কর বসে বসে, মহাভারত শুনিস না। জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, হাইপোথ্যালামাস থেকে যাবে, কার উপরে অ্যাক্ট করবে? পিটুইটারির ওপর। পিটুইটারি কি করবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন দেবে। পরের দিন কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেলে হরমোন কিন্তু আর আমি রিপিট করব না, সুতরাং সবাই হরমোনটা ভালো করে রেডি করে নেবে। জিএনআরএইচ, হাইপোথ্যালামাস, কারণ এত রিপিট করলে ক্লাস এগোচ্ছে না, নিট আমাদের ক্র্যাক করতে হবে, তাহলে ফটাফট সব কিছু লার্ন করতে হবে। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন মানেই হচ্ছে গোনাডসের ওপর কাজ করবে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথায় কাজ করলো? পিটুইটারির ওপর। পিটুইটারি কি সেক্রেট করলো? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথাও ফর্ম করলো? ফলিকলসের ওপর। ফলিকলসের ওপর যেই ফর্ম হলো, ফলিকেল তখনই ডেভেলপমেন্ট শুরু হলো, তবেই একটা রিলিজ হলো। আরো হরমোন এখানে আছে। এলএইচ এর ফুল ফর্ম বলতো? লিউটিনাইজিং হরমোন। কখন সেক্রেট হয়? বল না, আরে কিছু তো একটা বল, ভুলভালই বল। লিউটিনাইজিং হরমোনটা কখন লাগে? সায়ন, কখন লাগে লিউটিনাইজিং হরমোন? রাখি, সন্দীপ, লিউটিনাইজিং হরমোন এগটা ফলিকল স্টিমুলেটিং হরমোন হয়ে যাবার পর, এগটা যখন বড় হয়ে যায়, ম্যাচিওর করে যায়, তখন লিউটিনাইজিং হরমোন এলএইচ এর সার্জ হয়। এলএইচ সার্জ মানে এলএইচ প্রচন্ড জোরে বেড়ে যায়, আর এফএসএইচ ডিক্রিজ করে যায়। আর ফলিকেল মানে সিগন্যাল পাঠালো, আর এগটাকে ডেভেলপ করার দরকার নেই। সিম্পল, তুমি কি করো, একটা অলরেডি ডেভেলপ আছে, এবার একটাকে রিলিজ করে দাও, ওভুলেশন করাও। ডান বাই হুম? লিউটিনাইজিং হরমোন। ওভুলেশন করাও, একটা ডেভেলপ করে গেছে, একটাকে এখান থেকে ছুঁড়ে দাও, ফিমব্রি উইল ক্যাচ। ওভারি এই যে ছুঁড়ে দিল একটাকে, ফিমব্রি ক্যাচ করলো, দিস ইজ কল্ড ওভুলেশন, ডান বাই দিস এলএইচ হরমোন, লিউটিনাইজিং হরমোন।
তাহলে LH সার্চ বলতে কি বলতে হবে? আমরা সবাই LH সার্চ বলি যে 14 ডে আফটার 14 ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল LH দ্য সেক্রিশন অফ LH ইজ ম্যাক্সিমাম। এটার সঙ্গে এটাও লিখতে হবে দ্য FSH সেক্রিশন ইজ মিনিমাম নমিনাল রেট। LHটা বেড়ে যাচ্ছে, FSH কমে যাচ্ছে। যেই এটা কমে যাচ্ছে আর এটা বেড়ে যাচ্ছে, ওভারি একটাকে রিলিজ করে দিল, ফিমব্রিক ক্যাচ করে দিল, দিস ইজ কল্ড ওভুলেশন। তো এই জন্য দিস LH হরমোন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ওভুলেশন। দিস ইজ কল্ড ওভুলেটরি হরমোন, ওভিউলেটরি, OVU, লেখ ওভুলেটরি হরমোন ইজ LH। LH is ovulatory hormone. সবাই লিখলি? স্ক্রিনশট নেই, আমি লিখিনি, সুতরাং তোরা লেখ, স্ক্রিনশট পাবি না। হয়েছে? রাখি হয়েছে? সবাই লিখেছিস? আমি কি লিখতে বললাম বলতো? LH ইজ ওভুলেটরি হরমোন। এই কথাটা লিখেছিস? আচ্ছা, এবার LH সার্চ লেখ, LH SURGE সার্চ। LH সার্চ ড্যাশ দিয়ে লেখ amount of LH luteinizing hormone is maximum in blood. Amount of LH or luteinizing hormone is maximum in blood. সন্দীপ লিখছিস? বুনুল এইটুকুনি লিখেছিস? বুনু? হ্যাঁ ম্যাম লিখেছি। বাবা তুই তো ঘুমিয়ে পড়লি মনে হলো রে। সুজাতা এগোচ্ছি তাহলে? হ্যাঁ ম্যাম পেয়েছি লেখা। হ্যাঁ কি কোথায় কি বলবো? লিখেছিস? হ্যাঁ ম্যাম লেখা হয়েছে। আচ্ছা, রিল্যাক্সিনের ফাংশনটা আমরা পরে জানবো। রিল্যাক্সিন কখন জানবো? যখন আমরা প্যাচুরেশন করাবো, এমব্রায়োলজির পার্ট, ফার্টিলাইজেশন, তখন রিল্যাক্সিন জানবো। ইস্ট্রোজেন ওভারি থেকে সেক্রেট হবে, আর এখান থেকে প্রোজেস্টেরনটা বাদ গেছিল। হিউম্যানের মধ্যে, হিউম্যান মানে ওমেনের মধ্যে প্রোজেস্টেরনটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা যখন রিলিজ হয়ে যায়, তারপরে যে পার্টটা পড়ে থাকে কর্পাস লিউটিয়াম, সেই জায়গা থেকে প্রোজেস্টেরন সেক্রিট করে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ফিমেল পার্ট, যেটাই এন্ডোমেট্রিয়াম লাইনিংটাকে সেই রকম রাখতে হেল্প করে যাতে ফার্টিলাইজেশনের পর এমব্রায়োটা এখানে স্টিক করতে পারে। এইখানে আমরা কি দেখাচ্ছি বলতো? ট্রাভেলিং অফ এগ দেখাতে যাচ্ছি, আর ট্রান্সপোর্ট লিখতে পারিস। ট্রান্সপোর্ট অফ এগ কোথা থেকে? ওভারি থেকে ফ্যালোপিয়ান টিবিউলে। একটা হেডিং দে, ট্রান্সপোর্ট অফ এগ ফ্যালোপিয়ান টিউব, সরি ওভারি টু ফ্যালোপিয়ান টিউব। শুরু করলাম। এইটা আমাদের এগ। উজেনেসিসের পার্টটা, যেমন স্পার্মাটোজেনেসিসের পার্টটা আমরা পরের দিন করেছি, উজেনেসিসের পার্টটাও আমরা পরের দিন করব, কারণ নইলে স্পার্মাটোজেনেসিসের সঙ্গে ওটা একরকম লাগবে।
দুটো আলাদা প্রসেস, সেই জন্য ওইটা আমি ছেড়েছি, ওটা মেনস্ট্রুয়াল সাইকেলের আগে করিয়ে উই উইল গো টু মেনস্ট্রুয়াল সাইকেল। পরের ক্লাসটা 1 তারিখে সবাই করবি, কারণ ওখানে এই পার্টটারই কন্টিনিউয়েশন হবে। আচ্ছা, এরপরে দেখ এই যে এগ সেল, এই দেখ ওভারি, ওভারি থেকে এই দেখ এইখানে রাপচার হয়েছে, এই জায়গাটা যে ড্যামেজ, এই জায়গাটা যে ড্যামেজ হয়েছে সেটা তোরা দেখতে পাচ্ছিস। এই জায়গাটা ভালো করে দেখার চেষ্টা কর। এইখান থেকে রাপচার হয়েছে, বেরিয়ে, রাপচার মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, মানে ড্যামেজ করে বেরিয়ে যাওয়া। দিস ইজ দ্য রাপচার পার্ট। এই যে রাপচার পার্ট, এইখান থেকে এগটা বেরিয়ে এসছে, এই যে ছোট্ট ডেভেলপড এগ। স্পার্মের মধ্যে যেমন স্পার্ম যেমন হ্যাপ্লয়েড, মানে 23 ক্রোমোজোম, এগও সেরকম হ্যাপ্লয়েড। এই যে এগটা বেরিয়ে এসছে রাপচার থেকে, ওয়ান সেল এগ লিভস ওভারি, ওভারি থেকে বেরিয়েছে এই জায়গাটা থেকে, অ্যান্ড এন্টার্স ফ্যালোপিয়ান টিউব। এই যে এন্টার হবে তার আগে এগটাকে দেখতে এই রকম হবে। এইটা হচ্ছে এগ নিউক্লিয়াস, দিস টোটাল পার্ট ইজ এগ। ছোট্ট সেল যেটা যখন বডি থেকে বেরিয়ে যায় আমরা জানতেই পারি না, কিন্তু তার মধ্যে এই এতগুলো লেয়ার্স আছে এবং লাস্টে এই পার্টটা হচ্ছে এগ নিউক্লিয়াস। রাপচার করলো, এগটাকে ফিমব্রি ক্যাচ করলো, এগটা যখন এখানে গেছে এই পার্টে, তখন এখানে একটা ইভেন্ট করানো হচ্ছে যে তখন ধরা হচ্ছে এই স্পার্ম সেল এরম জায়গায় এসে, এটা আরেকটু জায়গাটা এইরম জায়গা হলে ভালো হতো, যাই হোক, এই জায়গাটায় এসে স্পার্ম সেলটা এটার সঙ্গে মিট করছে এবং এই যে এগ নিউক্লিয়াসের সঙ্গে স্পার্ম নিউক্লিয়াস ফিউজ হয়েছে এই জায়গাটা, অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন। অ্যাম্পুলা সব কিছু কিন্তু ওরা দেবে ফ্যালোপিয়ান টিউব অপশানে, ফ্যালোপিয়ান টিউব দেবে, অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন দেবে, অ্যাম্পুলা রিজন দেবে এবং নান অফ দি অ্যাভাব দেবে। তখন তোকে দিতে হবে অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন ইজ দ্য ম্যাক্সিমাম অর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ঠিক আছে, এইবার এইখানে এসে এগটার সঙ্গে স্পার্মটা মিলছে, নিউক্লিয়াসটা, স্পার্মের সব পার্ট কিন্তু ঢোকে না, স্পার্মের শুধু নিউক্লিয়াসটা এর মধ্যে ঢুকে যায়। অ্যাক্রোজোম আমি একটু আগেই পড়ালাম, অ্যাক্রোজোম ফার্স্ট হচ্ছে এগটাকে আইডেন্টিফাই করে এবং তারপর এগের ওপরে যে কভারিংটা আছে যেটা জোনা প্যালিসুডা, এগের আলট্রাস্ট্রাকচার নেক্সট দিন হবে, এগের আলট্রাস্ট্রাকচার আমরা দেখব জোনা প্যালিসুডা লেয়ারটাকে জাস্ট ডিজলভ করে শুধু নিউক্লিয়াসটাকে এগের নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করে যায়, স্পার্ম নিউক্লিয়াসটা এগের নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করে, এই যে এইখানে হলো সেটা। ঠিক আছে, মানে এই হচ্ছে অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন। এবার এই যে দুটো জয়েন করলো, ফার্টিলাইজড হলো, ফার্টিলাইজড মানে আমরা জানি স্পার্ম নিউক্লিয়াসের সঙ্গে এগ নিউক্লিয়াস ফিউজ হলো, দ্যাট ইজ কল্ড ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হলো, যেই একটা ফার্টিলাইজেশন হলো তখন জাইগোট ফর্ম করলো, জাইগোট ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। জাইগোটের গায়ে লেখ ফিউশন, খাতা, ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। রাখি লিখছিস? সুজাতা, সবাই? fertilization, formation of zygote. Zygote is the fusion of male and female gamete. Fertilization হয়ে গেছে। এরপরে দেখ টু সেল স্ট্রাকচার, ডিভিশন হয়েছে, টু সেল স্ট্রাকচার। তারপরে হচ্ছে ফোর সেল স্ট্রাকচার, আবার মাইটোসিস হচ্ছে,
মাইটোসিসের ডিভিশন আমরা জানি 2, 4, 8, 16 এইভাবে 2 টু দ্য পাওয়ার n। তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে 2টো, তারপরে হচ্ছে 4টে, তারপরে হচ্ছে 8টা। এই যে 8টা ব্লাস্টোসিস্ট, 8টা সেলের জায়গায় লেখ ব্লাস্টোসিস্ট। কেউ কথা বলছিস না, আমি বুঝতে পারছি না তোরা বুঝতে পারছিস কিনা। বুঝতে পারছিস 8টা সেল কি করে ফর্ম হলো? সিম্পল মাইটোসিস হচ্ছে সেল ডিভিশন। সন্দীপ বুঝতে পারছিস? সন্দীপ, রাখি, আরে কেউ মাইক্রোফোন অন করছে না কেন? সুজাতা, না বললে কি করে বুঝবো বুঝতে পারছিস কিনা? বুঝতে পারছিস? রাখি, রাখি, হ্যাঁ এই জায়গাটা কি বোঝা গেল? নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। বুনু এইখানটা বুঝতে পেরেছিস? হ্যালো, তুই কি শুনতে পাচ্ছিস? সন্দীপ, হ্যালো, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে টু সেল থেকে মাইটোসিস। রাখি, অডিবল না হলে আমার পক্ষে মেসেজ তো পড়াতে পড়া সম্ভব নয় রে। শুনতেই পাচ্ছিলি না? আচ্ছা, আমি বলতে চাইলাম এই জায়গাটায় যে একটা নিউক্লিয়াস, এগ নিউক্লিয়াস, তার সঙ্গে স্পার্মটা অ্যাম্পুলা ইসথেমাস জাংশনে ফিউজ করলো, তারপরে সিম্পল মাইটোসিস হয়ে 2টো সেল হলো, 2টো সেল থেকে আবার মাইটোসিস হলো, 4টে সেল হলো, 4টে সেল থেকে আবার মাইটোসিস হয়ে 8টা সেল হলো। এই যে 8টা সেল আমি এখানে লিখতে বললাম ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট এই যে আমি লিখেছি ব্লাস্টোসিস্ট, এই জায়গাটা আমি লিখতে বলেছিলাম কারণ এই ব্লাস্টোসিস্টটা গিয়ে ইউট্রাসের গায়ে আটকে যায়। 4 এই যে সেলস অ্যাটাচ টু ইউট্রাস, কোনটা 8 সেল স্টেজে গিয়ে ইউট্রাসের গায়ে আটকায়। এই ব্লাস্টোসিসটা হচ্ছে 8 সেল স্টেজ, এইটা আমি খাতায় লিখতে বলেছিলাম। 8 সেল স্টেজটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিসটা গিয়ে আটকাচ্ছে কোথায়? ইউট্রাসের গায়ে। ঠিক হ্যাঁ, ইউট্রাসের গায়ে আটকাচ্ছে। এই যে অ্যাটাচমেন্টটা হলো, দিস ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন অফ এমব্রায়ো। দিস ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন অফ এমব্রায়ো, মানে বাচ্চাটা ফর্ম করে গেল, ফর্ম করে গেল না, ইমপ্ল্যান্ট করলো মানে অ্যাটাচ করলো, প্রেগন্যান্সি হলো। পরের দিন আমরা পড়বো যে প্রেগন্যান্সি হলো না। ঠিক আছে, ঝটপট করে রিভাইজ করাতে হবে। এবার কি সবাই শুনতে পাচ্ছিস? সন্দীপ শুনতে পাচ্ছিস? রাখিও শুনতে পাচ্ছে, সুজাতা, সায়ন। সায়ন তুই পরে এসছিস, সেই জন্য আমি এই অবধি রেখে যারা পরে এসছিস তাদের জন্য আমি ব্যাপারটাকে একবার রিভাইজ করাবো। আমরা যেখান থেকে আজকের ক্লাসটা শুরু করেছিলাম সবাই সেইখানে আয়। আমরা বলেছিলাম যে আমাদের এই ফার্স্ট ক্লাসটা অন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওটা আমরা ফার্স্ট ক্লাসে করিয়েছি।
পার্টের কন্টিনিউয়েশন উইথ সেকেন্ড পার্ট আমরা করব। ফার্স্ট পার্টের কন্টিনিউয়েশন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমাদের বাকি ছিল স্পার্মটা। স্পার্মের আল্ট্রা স্ট্রাকচারটা আমাদের বাকি ছিল। স্পার্মের আল্ট্রা স্ট্রাকচার পড়াতে গিয়ে আমরা এইটা বললাম, এইটা একটা স্পার্ম আর এইটা হচ্ছে গোটা স্পার্মটা। মাথাটা কেন বড় করা হয়েছে? কারণ অ্যাক্রোজোমটা খুব ইম্পর্টেন্ট স্পার্মের। এইটা ছিল সেল মেমব্রেনস। সবাই যারা মিস করেছে তাদের জন্য চেঁচাচ্ছি, সুতরাং তারা একটু অ্যাটেনশন দাও। 12 বা নিট কোনোটাই কিন্তু ইম্পসিবল নয় যদি আমরা সবাই একটু মন দিয়ে পড়াশুনো করি, ধৈর্য লেখে শুনি এবং খাতায় লিখি। খাতায় লেখার হ্যাবিটটা আমাদের চলে গেছে, ওইটা কিন্তু আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। কারণ এখন আবার পেন পেন্সিলে হবে, আর নিট তখনও পেন পেন্সিলে হয়েছিল, পেন পেপারে হয়েছিল, এখনও পেন পেপারে হবে। তো নিট অনলাইন হবে না, কারণ ডাক্তারি প্রফেশনটা খুব ইম্পর্ট্যান্ট প্রফেশন। যারা আপনার স্বপ্ন দেখছি নিট ক্র্যাক করার, তাদের পড়াশুনোটাও কিন্তু ওই লেভেলে হতে হবে। এই পার্টটাকে বড়া হয়েছে, মাথাটাকে বড় করে দেখানো হয়েছে। প্রথমেই আমি বলেছিলাম টোটাল স্পার্মকে আমরা 4টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হেড, যাদের জন্য রিপিট করছি, দে মাস্ট রাইট ইন দেয়ার কপিজ। আমি এই নোটটার পিডিএফ চাই। হেড, নেক, মিডল পিস অ্যান্ড টেল। হেড, নেক, মিডল পিস অ্যান্ড টেল। এইখানে আমি দেখিয়েছি হেড, নেক, মিডল পিস অ্যান্ড দ্য টেল। এইবার এই পোর্শনটাকে বড় করেছি। এইখানে দেখা যাচ্ছে সেল মেমব্রেন, ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, তারপর পিঙ্ক কালারের অ্যাক্রোজোম, লাস্ট হচ্ছে ডার্ক ব্লু নিউক্লিয়াস, আর এই জায়গাটা হচ্ছে সেন্ট্রিওল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেন্ট্রিওল হেল্প ইন সেল ডিভিশন। এবার অ্যাক্রোজোমের পার্টটা হচ্ছে সেই পার্টটা, এখানে আমি এগ কথাটা লিখেছিলাম, এগ নিউক্লিয়াস। এই অ্যাক্রোজোমটা এগটাকে আইডেন্টিফাই করে, অ্যাজ ওয়েল অ্যাজ এগের এই যে প্যালাসুডা মানে আউটার লেয়ারটাকে ডিজলভ করে ভেতরে ঢুকে যায় স্পার্ম নিউক্লিয়াসটা। দিস ইজ ডান বাই অ্যাক্রোজোম। এই পার্টটা হচ্ছে সেন্ট্রিওল থাকে উইথ হেল্প ইন সেল ডিভিশন। এই পার্টটা মাইটোকন্ড্রিয়া, যেটা এই স্পার্মকে এনার্জি প্রোভাইড করে। সেটা হচ্ছে কারণ কি, এই স্পার্মটা ভিগোরাস মুভমেন্ট এইভাবে ঢুকবে ভেজাইনা দিয়ে ওপরে। কতটা ঢুকবে? অ্যাম্পুলা ইসথেমাস জাংশনে ফার্টিলাইজ করতে ঢুকবে। সো অনেকটা মুভমেন্ট দরকার। দ্যাটস ওয়াই এই জায়গাটার যে মুভমেন্টটা, তার জন্য কে দেবে? মাইটোকন্ড্রিয়া এনার্জি দেবে, কারণ মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল। তারপরে দিস পার্ট ইজ এক্সিয়াল ফিলামেন্ট এবং লাস্ট পার্ট হচ্ছে টেল। টেলের জন্য সুইমিং অ্যাক্টিভিটি হয় স্পার্মের মধ্যে। এইটুকুনি পার্ট ছিল এবং এটাকে আমরা ভাগ ভাগ করে লিখেছিলাম হেড, নেক, মিডল পিস অ্যান্ড টেল। এরপরে আমরা একটা প্রসেস পড়েছিলাম, দ্যাট ইজ দ্য প্রসেস অফ স্পার্ম ফর্মেশন অর স্পার্ম্যাটোজেনেসিস, যেখানে আমরা একটা সেমিনিফেরাস টিবিউল এঁকেছিলাম, তার উপরে জার্মিনাল এপিথেলিয়াম ছিল, সেইখান থেকে একটা সেল চলে গেছিল হুইচ ইজ ডাইপ্লয়েড। সেই ডাইপ্লয়েডটাকে আমরা স্পার্ম্যাটোগোনিয়া বলেছিলাম। স্পার্ম্যাটোগোনিয়া প্রথমে মাইটোসিস প্রসেসে যায় এবং সিম্পল মাল্টিপ্লিকেশন করে একটা থেকে 4টে তৈরি করে। দিস ইজ দ্য মাল্টিপ্লিকেশন ফেজ অর দ্য মাইটোসিস ডান বাই মাইটোসিস। এই যে স্পার্ম্যাটোগোনিয়া তৈরি হয়ে গেল, দিস ইজ দ্য পার্ট স্পার্ম্যাটোগোনিয়া। জার্মিনাল এপিথেলিয়াল থেকে স্পার্ম্যাটোগোনিয়া ও স্পার্ম মাদার সেল, এক একটা বইয়ে একরকম আছে। এইবার এখনো কিন্তু 2x আছে, মানে ডাইপ্লয়েড আছে। আমাদের প্রত্যেকটা সেল কিন্তু ডাইপ্লয়েড। শুধু আমাদের যে গোনাডস মানে হচ্ছে ফিমেল আর মেল রিপ্রোডাক্টিভ পার্টে যে গোনাডসগুলো তৈরি হয়, মানে এগ সেল অর দ্য স্পার্ম সেল, এটাই কিন্তু 23 ইন নাম্বার, মানে ক্রোমোজোম আর 23 ইন নাম্বার। সেজন্য এখনো অবধি 2n আছে, ডাইপ্লয়েড আছে। এই রিডাকশন ডিভিশন হলো, রিডাকশন ডিভিশন মানে মিওসিস, যেখানে ফার্স্ট হচ্ছে একটা ডাইপ্লয়েড সেল থেকে n থেকে n রিডাকশন ডিভিশন হয়ে আমাদের ফার্স্ট হচ্ছে প্রাইমারি উসাইটস তৈরি হলো।
নট উসাইটস, প্রাইমারি স্পার্মাটোসাইটস। উসাইটস আমরা উজেনেসিসে পড়বো। উসাইটস মানে হচ্ছে এগ। প্রাইমারি স্পার্মাটোসাইটস তৈরি হলো, এটা ছিল ইন হ্যাপ্লয়েড ইন নাম্বার। এইবার এই হ্যাপ্লয়েড থেকে সিম্পল মিওসিস 2 হলো। মিওসিস 2 ইজ নাথিং বাট দ্য মাল্টিপ্লিকেশন মাইটোসিস। যাদের সেল ডিভিশন মনে নেই চিন্তার কারণ নেই, আমরা সেল ডিভিশন করব, এখন লার্ন করে নে যে মিওসিস 2তে এই সংখ্যাটা 4টে হয়ে গেল। এটা 2টো ছিল, 4টে হয়ে গেল, ঠিক আছে। আর 23 ইন নাম্বার হলো, কারণ এখানে রিডাকশন ডিভিশন হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। লাস্ট যেটা নিয়ে আমাদের তখন কনফিউশন হচ্ছিল, স্পার্মিওজেনেসিস ছিল জিনিসটা গোল, হয়ে গেল জিনিসটা এই রকম। ছিল জিনিসটা গোল, হয়ে গেল জিনিসটা এই রকম। কি করে হলো ম্যাম? একটা প্রসেস, তার নাম হচ্ছে স্পার্মিওজেনেসিস। সেইখানে জাস্ট ডিফারেন্সিয়েশন হলো, গোল থেকে এটা লম্বা এরকম এইরকম আগের স্ট্রাকচারটার মতন হয়ে গেল। দিস ইজ স্পার্মিওজেনেসিস। এইখানে আমাদের মেল রিপ্রোডাকশন খতম হলো, কমপ্লিট। এইবার যারা আজকের ক্লাসে ফার্স্ট, তাদের জন্য পরেরটা তৈরি হলো, সেটা হচ্ছে ফিমেল পার্ট। ফিমেলের প্রথমে আমরা আউটসাইডে গিয়েছিলাম। দিস ইজ মন্স পিউবিস। ওপরে যে মানে যে কভারিংটা দিয়ে ভেজাইনাটা ঢাকা থাকে বা ফিমেল পার্টটা ঢাকা থাকে, সেটা হচ্ছে মন্স পিউবিস। তারপরে আমাদের দুটো লিপ লাইক স্ট্রাকচার, একটা বড় লেবিয়া মেজোরা, স্মল লিপস লাইক স্ট্রাকচার মাস্কুলার, সেটা হচ্ছে লেবিয়া মাইনোরা। ভেজাইনা একটা পাতলা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, হাইমেন। এইখানে ক্লিটোরিস, ক্লিটোরিসটা হচ্ছে ভেস্টিজিয়াল পার্ট, যেটা পেনিস হিসেবে ছিল, এভলিউশনের পরে আস্তে আস্তে মানে ভেস্টিজিয়াল হতে হতে ইটস বিকাম দ্য স্মলেস্ট পার্ট, কিন্তু এখনো রয়েছে। তার মানে আগে হিউম্যানের যে অ্যানসেস্টাররা ছিল তাদের দুটোই ছিল, মানে তারা হার্মাফ্রোডাইট ছিল। বোথ সেক্সেস আর প্রেজেন্ট ইন দ্য সেম বডি। তারপরে এইটা হলো ইউরেথ্রাল ওপেনিং, যার থ্রুতে ইউরিনটা হচ্ছে। তারপরে হচ্ছে ওপেনিং অফ ভেজাইনা। লাস্ট পার্টটা হচ্ছে এই যে বললাম যে ভেজাইনা আর অ্যানাসের মধ্যে যে গ্যাপ, সেইটা হচ্ছে পেরিনিয়াম। পেরিনিয়ামের লোকেশন কিন্তু আসে, এইটা আমি দেখালাম কি এইভাবে দেখালাম, আউটসাইড ইনওয়ার্ড। এইবার আমাদের কাছে একটা ছবি চলে এলো, এই ছবিটা। এইটাকে যদি আমরা বড় করে দেখাই, তার আগে আমি বলেছিলাম হিউম্যান এমব্রায়ো যে এইখানে ফর্ম করার পর নিচে দিয়ে নেমে যে বেরিয়ে যায় মার বডি থেকে, সেই প্রসেসটাকে কি বলে? সেইটাকে বলে প্যাচুরেশন। আচ্ছা, কেউ বলতে পারে প্যাচুরেশনে কোন এনজাইম কোন হরমোন সব থেকে বেশি অ্যাক্ট করে? প্যাচুরেশনে কোন হরমোন সব থেকে বেশি মানে কি রোল প্লে করে? না বাবা, অক্সিটোসিন। কন্ট্রাকশন অফ ইউট্রাস, কন্ট্রাকশন। এই লেখ, আমি যখন লিখছি তোরা লেখ। কন্ট্রাকশন অফ ইউট্রাস, অক্সিটোসিন। আচ্ছা, এইবার হচ্ছে আমরা আবার এটা রিভাইজ করে নেবো। এইখানে হচ্ছে আমাদের ইউট্রাস, এইটা হচ্ছে পার্টিকুলার ফিমরি, এইখানে হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিবিউলের পার্ট, এই জায়গাটা হচ্ছে ওভারি। দিস ইজ সার্ভিক্যাল ক্যানাল। আমি বললাম এখান দিয়ে ডিউরিং প্রেগনেন্সি মানে ডিউরিং প্যাচুরেশন বাচ্চাটা এখান দিয়ে ট্রাভেল করে নামে। দিস পার্ট ইজ সার্ভিক্স অ্যান্ড দিস ইজ ভেজাইনা। হয়ে গেল, এটাও হয়ে গেছে। তারপরে আমরা আরও আলট্রাস্ট্রাকচার আরও বড় করে এটা দেখব। এখানে আমরা অনেকগুলো হরমোন সম্বন্ধে জেনেছি। ফার্স্ট হচ্ছে আমরা জেনেছি জিএনআরএইচ, হাইপোথ্যালামাস। তারপরে আমরা জেনেছি পিটুইটারি, পিটুইটারিতে জেনেছি এফএসএইচ। তারপরে আমরা জেনেছি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ, রিল্যাক্সিন অ্যান্ড অক্সিটোসিন। অক্সিটোসিনের জাস্ট অপোজিট ফাংশন ইজ ডান বাই রিল্যাক্সিন। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা হরমোন হুইচ ইজ সেক্রেট মিল্ক ফ্রম ম্যামারি গ্ল্যান্ড ডিউরিং ব্রেস্ট ফিডিং। কোন হরমোন? ব্রেস্ট ফিডিং
মেমোরি গ্ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য আরেকটা হরমোন কি রোল প্লে করে, সেটা কি? ফিমেলেই থাকে, প্রোল্যাক্টিন। ভেরি গুড। কে বললো? সুজাতা। ভেরি গুড সুজাতা। হরমোনগুলো আমাদের জানতে হবে, পরের দিন হরমোনগুলো ধরবো কিন্তু 1 তারিখের ক্লাসে। প্রোল্যাক্টিন, আচ্ছা হয়ে গেল। এইখানে আমরা বললাম, এইখানে কিন্তু আমরা 3টে পার্ট, একটা হচ্ছে এপিমেট্রিয়াম, আউটার লাইনিং অফ ওভারি, মেসোমেট্রিয়াম দ্য মাসলস অফ ওভারি অ্যান্ড দ্য এন্ডোমেট্রিয়াম। মেসোমেট্রিয়াম হচ্ছে কন্ট্রাকশনে হেল্প করে, যার জন্য বাচ্চাটা নামতে পারে প্যাচুরেশনের সময়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন ডান বাই মায়োমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম দ্য ইনার লাইনিং, যেটা শেডিং হয়, যেটা পড়ে যায়, ভেঙে যায় বলেই, শেডিং মানে ভেঙে যাওয়া, শেডিং হয় বলেই আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়। দিস মেনস্ট্রুয়াল সাইকেল ইজ দ্য অনলি ফিচার প্রেজেন্ট ইন হিউম্যান ফিমেল, নট ইন হিউম্যান মেল। আমাকে বলতে পারি সেই মেনস্ট্রুয়াল সাইকেলের মতন আরেকটা সাইকেল প্রাইমেটসের মধ্যে হয়, সেটার নাম কি? ইস্ট্রাস সাইকেল, পরের দিন পড়বো। আচ্ছা, এন্ডোমেট্রিয়ামের ওপরে থিকনিং হলো, এই জায়গাটা হচ্ছে ইনফান্ডিবুলাম। দিস আমি এইখানটা বলেছিলাম অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফার্টিলাইজেশন, মানে হিয়ার ফার্টিলাইজেশন অকার্স। এই জায়গাটা আমি বলছিলাম লিগামেন্ট দিয়ে ওভারিটা থাকে, আর ভেজাইনা তো আমরা পড়েইছি, আর বললাম না এখানটা। এবার লাস্ট পার্টে চলে যাব, which is very important, that is the transport of egg. এখানে ব্লাস্টোসিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ 8 লেয়ার স্ট্রাকচার তৈরি হবে। এইখান থেকে একটা রাপচার ফলিকলস দিয়ে বেরিয়ে ট্রাভেল করছে, এটা থেকে সবাই আশা করি শুনেছিস। এইখানে সেলটার মধ্যে নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হচ্ছে এই পোর্শনে। এইখানে জাইগোটটা ডিভাইড করে 2 সেল করছে, তারপরে 4 সেল, তারপরে 8 সেল। 8 সেলটাকে আমরা ব্লাস্টোসিস্ট বলছি, এবং এই ব্লাস্টোসিস্টটা পরে এইখানে ইমপ্ল্যান্ট হচ্ছে ব্লাস্টোসিস্টটা। দিস ইজ কল্ড প্রেগন্যান্সি। এইটুকুনি অবধি কারোর কোনো সমস্যা আছে? সবার কাছে ক্লিয়ার? সন্দীপ ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুনু, রাখি, সুজাতা ক্লিয়ার হয়েছে? তাহলে দিস ইজ দ্য পার্ট ওয়েন ফার্টিলাইজেশন অকার্স, মানে ফার্টিলাইজেশন হলে এইখানে গিয়ে আটকালো, প্রেগন্যান্সি হলো। ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের এইটুকুনি আমরা আজকে পড়লাম। এবার আমরা একটা হোমওয়ার্ক করব। হোমওয়ার্কটা হচ্ছে, যেটা আমরা পরের দিন চেক হবে, সেই হোমওয়ার্কটা হচ্ছে অল ফাংশন অফ অল হরমোনস। হোমওয়ার্ক বলে লেখ, ফাংশন অফ অল ফিমেল হরমোন। ফিমেলের মধ্যে আবার এফএসএইচটাকে নিস, জিএনআরএইচ এর এফএসএইচ দুটোই মেল এবং ফিমেল দুজনেই থাকে। ফিমেল হরমোনস অ্যান্ড দেয়ার ফাংশন। 1 তারিখে ক্লাস, ডোন্ট মিস, নইলে আবার নতুন একটা জিনিস মিস হয়ে যাবে, আবার নতুন করে পড়াতে হবে। বুধবার, ডোন্ট মিস, ফাংশন অফ অল ফিমেল হরমোন অ্যান্ড দেয়ার ফাংশন। বাড়িতে বই খুলে এইটা লিখবি খাতায়, আমি এটা চেক করব। তারপরে হচ্ছে আমরা এগোবো, হচ্ছে আজকে আমরা ফার্টিলাইজেশন করে এখানে ইমপ্ল্যান্ট করে দিয়েছি, কিন্তু পরের দিন নেক্সট ক্লাস যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হয়? এই যে মেনস্ট্রুয়েশনটা হয় আফটার 28 ডেজ, এটা কি, এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, সবটা আমরা জানবো ইন আওয়ার নেক্সট ক্লাস। যে যদি ফার্টিলাইজেশন, ওয়েন ফার্টিলাইজেশন ডোন্ট অকার ইন অ্যাম্পুলা ইস্থেমাস জাংশন, তখন কি হয় সেটা জানবো আমরা নেক্সট ক্লাসে। তার সঙ্গে আমরা শুরু করে দেবো হরমোনাল চেঞ্জেস অফ ওভারি, ওভারিতেও হরমোনাল চেঞ্জ, ইউট্রাসেও হরমোনাল চেঞ্জ, এবং দ্য পার্ট অফ এমব্রায়োলজি। আজকের ক্লাসে কারুর কোনো সমস্যা থাকলে এখনই জিজ্ঞেস কর, তারপরে আমরা নেক্সট ক্লাস 1 তারিখে মিট করব। ঠিক আছে? কারুর কোনো সমস্যা নেই তো? না